হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। এই করোনা পরিস্থিতির ভিতরে সবাই সাবধানে থাকো এবং ভালো থাকো, এই প্রত্যাশা সবসময় করি। তো আমরা আজকে আমাদের গ্রামারের ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। আর আমরা ইতিমধ্যে রাইট ফর্মস অফ ভার্বে দুটি ক্লাস অবশ্যই করেছি। তো এটা ক্লাস নাম্বার 3, আমরা এটা সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা কিছু রুলস নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। আমরা লিখে নিচ্ছি আগে সময় বাঁচানোর জন্য রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, আমরা রুলস অনুসারে শুরু করব। রাইট ফর্মস অফ ভার্ব, আমরা পূর্ববর্তী ক্লাসে বা আগের ক্লাসে বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হলে বা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তোমরা টেন্সগুলোকে একটু বাসায় রিভিশন দিয়ে নেবে, তাহলে তোমাদের কাছে এই অধ্যায়গুলো অনেকটা ইজি হয়ে যাবে। তোমরা অনেকেই কিন্তু এটা অনেকটা ভয়ে এই অধ্যায়টা ধরতেই চাও না। তো আমি আশা করি টেন্সটা একটু ভালো মতো রিভিশন দিয়ে যারা টেন্সটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবে তাদের জন্য এই অধ্যায়গুলো, শুধু এই অধ্যায় না, অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে, গ্রামার ডিফিকাল্ট যেগুলো রয়েছে, ন্যারেশনের মতো অন্যান্য ন্যারেশন বা চেঞ্জিং সেন্টেন্স, ওগুলো সব তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। রাইট ফর্মস অফ ভার্ব, আমরা জানি যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যেমন যে যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। তো এমন ক্ষেত্রে যেমন ওয়াটার, ওয়াটার, অক্সিজেন, তারপরে সুগার ইত্যাদি। জাস্ট এখানে শুধু বুঝে নিবে যে যেগুলো আমরা গণতে পারি না কিন্তু পরিমাপ করতে পারি, তো এদের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে। এই ধরনের যে ওয়ার্ডগুলো আমরা দেখব এবং এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, যদি এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে আমরা ভার্ব সিঙ্গুলার ব্যবহার করব। যেমন আমি ক্লিয়ার করি, ওয়াটার, এখানে আমি বি ভার্ব ব্যবহার করলাম, এটা গ্যাপ দিলাম, আমরা অ্যানসারটা নিচে লিখে নেব। ওয়াটার বি water be an important element of our life. তো আমাদের জীবনের জন্য পানি গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট, উপাদান। অর্থাৎ ওয়াটার, এখানে বি ভার্বের ক্ষেত্রে আমরা আগেই বলেছি অক্সিজেন, ওয়াটার, সুগার, এগুলো আনকাউন্টেবল, তো এদের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। এখন এটা যদি আমরা প্রেজেন্ট টেন্স ধরি তাহলে এখানে অ্যানসারটা হবে কি ইজ। যদি আমরা এখানে প্রেজেন্ট টেন্স ধরি তো অ্যানসারটা ইজ হবে। এই বি ভার্বের ক্ষেত্রে অ্যানসারটা হবে ইজ। যদি পাস্ট টেন্স ধরি তাহলে এটা অ্যানসারটা হবে ওয়াজ। তবে এখানে যেহেতু ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট, এটা ওয়াজ না, ইজি হবে অল টাইম, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তো ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, অর্থাৎ বি ভার্বের ইজ বলবে, এখানে প্রেজেন্ট টেন্স অনুসারে বি ভার্বের ইজ বলবে। তাহলে আশা করি রুলসটি তোমরা বুঝতে পেরেছো যে আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এটি আমাদের মেইন কথা। আমরা নেক্সট রুলসে চলে যাব। নেক্সট রুলস, as though, as though অথবা as if, as though বা as if থাকলে, as though বা as if থাকলে প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট। প্রথমটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট। জাস্ট কথাগুলো তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, প্রথমটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাজ ইফ বা অ্যাজ দো দ্বারা।
এস ই বা এস দো দ্বারা। তো আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন আমি একটা এক্সাম্পল দেই, হি walks as if he walks, past present indefinite tense, he walks as if। আর আরেকটা জিনিস বলে নেই, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে as if বা as দোর পরে সাবজেক্ট এখানে যাই থাকুক, যদি অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করি তাহলে সাবজেক্ট যাই থাকুক এখানে অক্সিলারি ভার্ব অল টাইম প্লুরাল হবে, অল টাইম প্লুরাল হবে। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে অল টাইম ওয়্যার হবে, সাবজেক্ট যাই থাকুক ওয়্যার হবে। তো হি টক্স অ্যাজ ইফ হি, আমরা বি ভার্বটা ব্যবহার করি, পরে অ্যানসারটা দেব। হি টক্স অ্যাজ ইফ হি আর হি ড্যাশ বা হি বি and honest, sorry, he was as if he was as if he were a madman। ম্যাড বা ম্যাডম্যান জাস্ট আমরা সঙ্গ বোঝানোর জন্য ম্যাড। হি ওয়াক্স অ্যাজ ইফ হি, এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি অক্সিলারি ভার্ব দিয়ে ব্যবহার করি তাহলে এখানে বি ভার্বের জায়গায় ওয়্যার, বি ভার্বের জায়গায় ওয়্যার, অর্থাৎ অ্যাজ ইফ এর প্রথম অংশ, অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি, অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পর অংশ পাস্ট ইনডিফিনিট। সেম একইভাবে অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরটা হবে পাস্ট পারফেক্ট, পরটা হবে পাস্ট পারফেক্ট। আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করি। they talks, sorry, they talk as if or as though, as if, they talks as if they talked, they talked as if they they had finished the work in time। আমি অ্যানসার সহকারে লিখে দিলাম তোমাদেরকে, অ্যানসার সহকারে, আমি এখানে গ্যাপ দিতে পারতাম, দে গ্যাপ না দিয়ে অ্যানসারটা সহকারে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দে টকড পাস্ট টেন্স, দে টকড পাস্ট ইনডিফিনিট টেন্স, এজন্য অ্যাজ ইফ এর পরে দে হ্যাড ফিনিশড, দে হ্যাড ফিনিশড, এই যে পাস্ট সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের 3 নাম্বার বা পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এগুলো আমাদের অ্যাজ দো বা অ্যাজ ইফ এর রুলস। তো আমরা পরবর্তী রুলসে যাব। আমরা কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেমন অনেক ওয়ার্ড থাকে তাদেরকে দেখতে অনেকটা প্লুরালের মতো মনে হয়, আসলে তা প্লুরাল নয়, সিঙ্গুলার ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও। তো আমরা সেই ওয়ার্ডগুলো একটু দেখে নেব। যেমন নিউজ, তারপর পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, নিউজ, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপর ওয়েজেস, ওয়েজেস,
ম্যাথমেটিক্স, নিউজ, তো পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, ওএসএস, ম্যাথমেটিক্স, ইটিস ইত্যাদি। এই ওয়ার্ডগুলোকে দেখতে মনে হয় প্লুরাল, আসলে এগুলো সিঙ্গুলার। তো এই ওয়ার্ডগুলো বা শব্দগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, ভার্ব হবে সিঙ্গুলার। এই ধরনের ওয়ার্ডগুলো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে এটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন আমরা লিখেছি ম্যাথমেটিক্স ড্যাশ এ হার্ড সাবজেক্ট। আমরা এখানে যেহেতু এটা সিঙ্গুলার আমরা টেন্স অনুসারে ওয়াজ বা ইজ ব্যবহার করব। তো আমরা এখানে প্রেজেন্টেন্স অনুসারে ইজ ব্যবহার করলাম, ইজ। অর্থাৎ এই ওয়ার্ডগুলো কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে আমরা ভার্ব সিঙ্গুলার ব্যবহার করব, টেন্স অনুসারে ভার্ব সিঙ্গুলার ব্যবহার করব। এটাই আমাদের রুলস। রুলস নাম্বার 2। এবার আমরা পরবর্তী রুলসে যাব। রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3 তে আমরা বিফোর এবং আফটার দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিফোর, কোন বাক্যে বিফোর থাকলে আমরা রুলসটা আগে একটু তোমাদেরকে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করি যে বিফোর দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকলে, বিফোর দ্বারা টু সেন্টেন্সেস কানেক্টেড বা যুক্ত থাকলে, প্রথমটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রথমটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথমটি পাস্ট পারফেক্ট, পরেরটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথমটা পাস্ট পারফেক্ট, পরেরটি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন the boys had finished their work. The boys had finished their work before. Before their mother reached. Before their mother reached. তো আগে বলেছি বিফোর দ্বারা, এই যে বিফোর দ্বারা, এই বিফোরের প্রথম অংশটি পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স রুলস অনুসারে। তাহলে দেয়ার মাদার এই হলো ভার্ব, অর্থাৎ রুলস অনুসারে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স এর রূপ হলো 2 নাম্বার, ভার্বের বা V2 পাস্ট ফর্ম, ভার্ব এর পাস্ট ফর্ম। তাহলে এখানে অ্যানসারটা হবে ইডি যুক্ত করে, রিস্ট। দেয়ার মাদার রিস্ট
দেয়ার মাদার রেস্ট। এটা হলো আমাদের বিফোরে রুলস। আমরা এরপরে এর বিপরীত রুলসটা আফটার দিই। আশা করি রুলসটা বুঝতে পেরেছো এবং পরবর্তীটাও সেম, জাস্ট শুধু অ্যালটারনেটিভ। আমরা যদি উল্টিয়ে দিই তাহলে বিফোর নাম্বার 4 আফটার থাকলে তো আমরা যেমন বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। আফটার এর ক্ষেত্রে টোটাল অপোজিট, মানে উল্টো, অপোজিট, বিপরীত। প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। আমরা যদি একটু এই কাজটাই করি, যেমন একটু আগে যে সেন্টেন্সটা লিখেছি তার মাধ্যমে আমরা এক্সাম্পলের চেষ্টা করি। দি বয় the mother come after they work mother rest after the boys finished their work. মাদার রেস্ট আফটার, এই আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দি বয়েজ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, অর্থাৎ দি বয়েজের পরে আমরা পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব যেটা হ্যাড ব্যবহার করব, সাহায্যকারী ভার্ব। তো দি বয়েজ হ্যাড ফিনিশড দেয়ার ওয়ার্ক, ইন টাইম লিখতে পারি আমরা অংশটুকু, না লিখলেও সমস্যা নেই, কিন্তু আমি এতটুকু দিয়ে বাক্যটা শেষ করতে পারি। ইন টাইম বা এক্সট্রা অংশ দিয়ে আমি লিখতে পারি, লিখলাম, না লিখলে দরকার নেই। তাহলে আমাদের মূল রুলসটা হলো আফটার দ্বারা প্রথমটা হবে পাস্ট পারফেক্ট, প্রথমটা হবে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আর বিফোর দ্বারা প্রথমটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। এই হলো আমাদের রুলস। এটা আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট রুলসে চলে যাব। রুলস নাম্বার 5। রুলস নাম্বার 5 এর ক্ষেত্রে আমরা একটা রুলস নিয়ে আলোচনা করব। যেমন অনেক রুলস তো আমাদের সামনে রয়েছে। আমরা যে এন্ড হ্যাভিং, আমরা জানি হ্যাভিং বা টু বি থাকলে কোন সেন্টেন্সে শুরুতে হ্যাভিং বা টু বি অথবা যে কোনো স্থানে যে হ্যাভিং বা টু বি থাকলে আমরা নিঃসন্দেহে এরপরে যে ভার্বটি থাকবে তার সাথে 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত করব বা তাকে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করব। তাহলে আমাদের মূল কথাটা হলো হ্যাভিং বা টু বি থাকলে এরপরে ভার্ব হবে পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা ক্লিয়ার করি। having complete the work rest, we took rest. Having complete the work we took rest, অর্থাৎ
আমাদের এই রুলস অনুসারে যেহেতু বাক্যে বা সেন্টেন্সে হ্যাভিং রয়েছে, অর্থাৎ এরপর আমাদের আর এদিকে তাকানোর দরকার নাই। এরপরে যে ভার্বটি থাকবে বা এই দুইটি ওয়ার্ডের পরে যে ভার্ব থাকবে তার সাথে ইডি যুক্ত করে পাস্ট পারফেক্ট তৈরি করা, পাস্ট পারফেক্ট তৈরি করা অথবা পার্টিসিপল করা, এক কথায় পার্টিসিপল করা, কমপ্লিট। এটাকে আমরা 3 নাম্বার রূপ করব। আরো সহজে বললাম যে এই হ্যাভিং বা টু বি পরে আমরা ভার্বে 3 নাম্বার রূপ বসাবো, আর কোন ধরনের চিন্তা না, জাস্ট এই 3 নাম্বার ফর্ম বসাবো। তো কমপ্লিটেড, হ্যাঁ কমপ্লিটেড ইডি যুক্ত করলে আমাদের 3 নাম্বার ফর্মটি হয়ে যাবে। তাহলে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক উই টুক রেস্ট, এই হলো আমাদের 3 নাম্বার ফর্ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমি আরেকটা রুলসে যাব। সেই রুলসটা হলো রুলস নাম্বার 6 এ প্রিপজিশন এর পর, যে আমরা জানি প্রিপজিশন এর পর, অনেকেই জানো হয়তোবা, প্রিপজিশন এর পর ভার্ব থাকলে টু ছাড়া, উইদাউট টু ছাড়া প্রিপজিশন এর পর যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়, প্রিপজিশন থাকলে। প্রিপজিশন থাকলে, যেমন আমরা एग्जांपल দিই, হ্যাঁ they went their village home for they went to their village home for vacation. They went to their village home for, এই যে আমাদের ফর রয়েছে প্রিপজিশন, অর্থাৎ সেন্টেন্সে প্রিপজিশনের পর যদি মূল ভার্ব থাকে তাহলে আমরা তার সাথে আইএনজি যুক্ত করব। টু ছাড়া অন্য প্রিপজিশন থাকলে আমরা তার সাথে আইএনজি যুক্ত করব, অর্থাৎ ফর আইএনজি আইএনজি for enjoying their vacation, for enjoy তাদের ছুটি উপভোগ করার জন্য, for enjoying their vacation। আশা করি রুলসগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমরা নেক্সটে বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা রুলসগুলো অবশ্যই বুঝতে পেরেছো, আর ক্লাসগুলো দেখে বোঝার চেষ্টা করবে, বাসায় সময়গুলো নষ্ট না করে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।